السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرورنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার নেই আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা সবাই জানেন চন্দ্র মাসের বিচারে আমরা বিশেষ একটি মাসে পদার্পণ করেছি। বিশেষ একটি মাসও না, শুধু বিশেষ একটি দিনেও আছে আমরা। আজকে 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 12 তারিখ। এই তারিখে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইন্তেকাল হয়েছিল। কোন কোন বর্ণনা মতে এই তারিখে ওনার জন্ম হয়েছে। অনেকের মতে এই দিনে জন্ম হয়েছিল, অনেকগুলি মত জন্ম নিয়ে, এর মধ্যে একটা এটা। এই দিনে আজকের এই 12 রবিউল আউয়াল এই তারিখে ওনার জন্ম হয়েছিল। আর মোটামুটি সর্বসম্মতিক্রমে এই তারিখে ওনার মৃত্যু হয়েছে। এই সময়টা আসলে জন্মকেন্দ্রিক অনেক কথা বলা হয়, আবার জন্মকেন্দ্রিক জশ্নে জুলুস, মিলাদুন নবী, র্যালি ইত্যাদিও বের করে। এই সব কিছু মিলিয়ে আমরা এই সময়টাতে মিলাদ, সিরাত এই জাতীয় বিষয় নিয়ে কথা বলি। এমনিতে একদম দিন তারিখ ঠিক করে সময়কে কেন্দ্র করে নবীকে নিয়ে আলোচনা করা বিপাকে না, বিশ্বনবীকে নিয়ে সবসময় আলোচনা করা, বিশ্বনবীর চেতনা জীবনের সব বাকেবার অনুকরণ করা, এটাই নিয়ম। কিন্তু যেহেতু একটা শ্রেণী এই আলোচনা এই সময় তুলে, এই কারণে আমরাও এই আলোচনাটাই করে থাকি। মিলাদুন নবীর র্যালি, জশ্নে জুলুস ইত্যাদিও এই বছর তেমন চোখে পড়ে। আর পরিস্থিতির দাবি অনুযায়ী আমরাও এই সময়টাতে একদম সিরাতুন নবী বা মিলাদুন নবী এইসব আলোচনায় এখন প্রবেশ করতেছি না। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন, জানেন এবং অবগত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অপমাননাকর কিছু ব্যাপার সংঘটিত হচ্ছে ইদানিং। সবচেয়ে বেশি যেটা হয়েছে সেটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সে যেটা করা হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলি আমরা। ফ্রান্স ইউরোপের একটি দেশ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করা, এটা তাদের বেশ পূর্ব অভ্যাস।
তাদের একটি ম্যাগাজিন আছে, এই ম্যাগাজিনের নাম হলো শার্লি হেবডো। এই ম্যাগাজিন 2015-তে 5.5 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কার্টুন প্রকাশ করেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছিল শার্লি হেবডো 2015-তে, আজ থেকে প্রায় 5.5 বছর আগে। তাদের এই ব্যঙ্গাত্মক কার্টুন পরবর্তী সময়ে বেশ রিঅ্যাকশন দেখানো হয়েছে। তাদের যেই এই ম্যাগাজিন, সেই ম্যাগাজিন অফিসে মুসলমানরা আক্রমণ করেছিল এটার রেশ ধরে। তো সেই ব্যাপারটা 5.5 বছর আগে মোটামুটি এরপরে এই বিষয়টা স্টপ ছিল। গত 10-15 দিন আগে, এই অক্টোবরের মাঝামাঝিতে, আজকে হলো অক্টোবরের 30 তারিখ, এই মাসের মাঝামাঝিতে ফ্রান্সের একজন শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, নাম তার স্যামুয়েল পেটি, সে মত প্রকাশের স্বাধীনতা এই নামে একটি ক্লাস নিয়েছিল। যে ক্লাসে আবার সেই 5.5 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি করে ওখানে মত প্রকাশের স্বাধীনতার স্লোগান দিয়ে শিক্ষক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও ব্যঙ্গ করে এবং ব্যঙ্গাত্মক কার্টুন সেটা ছাত্রদের সামনে প্রকাশ করেছে। এই 5.5 বছর আগে যে ম্যাগাজিন শার্লি হেবডো এই ঘটনা ঘটেছিল, 5.5 বছর পরে এই হুবহু একই ম্যাগাজিন এই কাজটা আবার করেছে। ওই শিক্ষক এটার সূচনা করলো আর এই ম্যাগাজিন এটা আবার প্রকাশ করেছে। তো যেই শিক্ষক এই ঘটনা ঘটিয়েছে, এই শিক্ষককে 18 বছর বয়সের এক আশেকে রাসূল, রাশিয়ার মস্কোতে যার জন্ম, চেচনিয়ার 18 বছর বয়স্ক এক আশেকে রাসূল শিক্ষক, যে শিক্ষক এই ঘটনা ঘটিয়েছে সেই শিক্ষকের গলা কেটে রাস্তায় ফেলে হত্যা করে। এরপরে এই ঘটনা ঘটেছে গত এই মাসের 16 অক্টোবর। 21 অক্টোবর বুধবার ওই যে শিক্ষককে মারা হয়েছে সেই শিক্ষককে সম্মাননা জানাতে গিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। সেই সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 21 তারিখ, গত দুদিন আগে যে বুধবার গেছে তার আগের বুধবারে, অর্থাৎ 21 তারিখ, এর আগে 16 তারিখে যে শিক্ষককে মারা হয়েছে সেই শিক্ষককে সম্মান জানাতে গিয়ে যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং অনুষ্ঠানে যোগ দিয়ে সেই ফ্রান্সের প্রেসিডেন্ট সে ঘোষণা করেছে যে আমরা এই ধরনের কার্টুন প্রদর্শন বন্ধ করব না, নবী মুহাম্মদকে নিয়ে এই ধরনের কার্টুন প্রচার সেটা আমরা বন্ধ করব না। তো এই রাষ্ট্রীয় আশকারার পরে ফ্রান্সের বিভিন্ন জায়গায় প্রজেক্ট তৈরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গাত্মক কার্টুন সেটা রাষ্ট্রব্যাপী দেশব্যাপী প্রচার করা হয়েছে। এই হলো ঘটনা। এই ঘটনার মধ্যে আমরা একটা ব্যাপার এড়িয়ে যাব, সেটা হলো ওই যে শিক্ষক, সেই শিক্ষক ব্যঙ্গাত্মক কার্টুন করল, সেই কার্টুন করার পরে এক বালক তাকে হত্যা করে ফেলল। এটা নিয়ে কোনো কথা আমরা এখন বলবো না।
এই নিয়ে লম্বা চড়া কথা, অনেক ইতিহাস শোনাতে হবে আপনাদের। সাহাবায়ে কেরামের আমলগুলি দেখাতে হবে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালাগালি করেছে, নবীকে নিয়ে কটূক্তি যারা করত, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাহিরে গিয়ে একক সিদ্ধান্তে তাদেরকে হত্যা করে আসতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এই যে এই লোককে হত্যা করা হয়েছে, এর রক্ত বৃথা গেল, এটার কোনো বিচার নাই। এই যে ঘটনাগুলো, সাহাবায়ে কেরাম এই কাজগুলি করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীরা কোনো বিচার করতেন না, বলতেন যে যেটা করতো শেষ, তার উপযুক্ত শাস্তি পাইছে, এর রক্তের আর কোনো দাম নাই। এই ঘটনা তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আরো সাহাবায়ে কেরামের বিভিন্ন হাদিসে দিবেন, সেগুলো বিভিন্ন রাষ্ট্রীয় ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে এইসব ঘটনা ঘটছে, এই বাস্তবতাগুলো, এবং যে অপরাধী অপরাধ করার পরে বিচারের আওতায় আনার আগে বিভিন্ন বাহিনী কর্তৃক ক্রস ফায়ার ইত্যাদিতে হত্যা করার এটা রাষ্ট্রীয় বৈধতাও যে আছে, সেই ঘটনাগুলো। কিছুদিন আগে পাকিস্তানে খালেদ নামক একজন কারাগারে গুলি করে এক নবীর দুশমনকে হত্যা করার পরে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হয়েছিল। এই বাস্তবতাগুলো, অনেকগুলো ব্যাপার আছে যেগুলি এই 18 বছরের বালকের কর্মকাণ্ডকে সমর্থন করে। সেই সমর্থন করে যে বিষয়গুলো, এগুলো আজকে আমরা এড়িয়ে যাব, কারণ এগুলি আনতে গেলে আমরা ফ্রান্সকে বয়কট করা বা ফ্রান্সের বিরুদ্ধে আমাদের কিভাবে অবস্থান হবে সেই বিষয়গুলো আলোচনা করতে পারবো না। সেই মূল আলোচনাগুলোর স্বার্থে আমরা এই ব্যাপারগুলো আজকে বলবো না। তো আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে ঘোষণা ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক, শুধু মুসলমানদের সাথে না, মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যেখানে মুসলমানরা বিভিন্ন জায়গায় নিজের উপরে আক্রমণ আসলে আক্রমণকারীকে ছেড়ে কথা বলে না। বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে গোষ্ঠীগত যুদ্ধ, গোষ্ঠীর একজনকে নিয়ে একজন কটু কথা বললে পুরা গোষ্ঠী শুদ্ধ তাদের বিরুদ্ধে লেগে যায়। কোন ব্যক্তিকে তার বাবাকে নিয়ে কথা বললে, কটূক্তি করলে, ছেলে তার বাবাকে নিয়ে কটূক্তিকারীর বিরুদ্ধে উঠে দাঁড়ায়। এই বাস্তবতাগুলির পরে নিজের চেয়ে, নিজের পিতার চেয়ে, গোষ্ঠীর সবার চেয়ে সবচেয়ে বেশি মহব্বত যাকে করতে হবে, মুসলমানদের হৃদয়ের স্পন্দন জনাবে মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে নিয়ে যেখানে ব্যঙ্গ করা হচ্ছে, সেই ব্যঙ্গকারীদের বিরুদ্ধে কোন মুসলমানদের প্রকাশ করতে হবে, সেটা আসলে মুসলমানদেরকে ওয়াজ করে বোঝানোর দরকার আছে বলে আমাদের মনে হয় না। আমরা শুধু কয়েকটা কথা বলবো, যেই কথাগুলি সবাই বুঝে, আমরা আবার স্মরণ করে আনি। সেটা হলো, ফ্রান্স যেখানে স্পষ্টতই সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছে, মুসলমানদের সাথে তাদের শত্রুতার জানান নিজেদের পক্ষ থেকেই দিয়েছে, সেইখানে এমনিতে সাধারণ মুসলমানদের জন্য অমুসলিমদের সাথে লেনদেন, কারবার ইত্যাদি করা বৈধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে মুআমালা করেছেন, লেনদেন করেছেন। কিন্তু যদি কোনো কাফের অমুসলিম শক্তি যুদ্ধরত থাকে মুসলমানদের সাথে, অথবা এমন কোন কোম্পানি, যে কোম্পানির লভ্যাংশ মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগে, এমন সংস্থা বা এমন অমুসলিম জাতি, তাদের সাথে মুসলমানদের কোন ধরনের লেনদেন করা এটা নিষিদ্ধ, হারাম। তো এই কারণে ফ্রান্স লাভবান হতে পারে এমন কোন কর্ম মুসলমানদের জন্য করা আর বৈধ নয়। কোন মুসলমানের জন্য ফ্রান্স যে কোনোভাবে লাভবান হতে পারে এমন কর্ম করা কোন মুসলমানের জন্য বৈধ নয়। ব্যক্তিগতভাবে প্রত্যেক মুসলমানের জন্য যেটা করতে হবে সেটা হলো, ফ্রান্সের লাভের যত রাস্তা আছে সব বন্ধ করতে হবে। ফ্রান্সের লাভের রাস্তা বন্ধ করতে হবে, এটা মুসলমানদের ব্যক্তিগত দায়িত্ব। বিচার বিশ্লেষণ করা বন্ধ করলে ফ্রান্সের কি হবে, এই বিচার করার দরকার নেই। আপনার দায়িত্ব যেটা, সেটা আপনার করতে হবে। আপনার এই বয়কটের যেই প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় আপনার বয়কটের কারণে ফ্রান্স কোন
কানে পড়ুক বা না পড়ুক, আপনার বয়কটের কারণে ফ্রান্সে সেই আওয়াজ পৌঁছুক বা না পৌঁছুক, আমরা বিশ্বাস করি আপনার এই বয়কটের আওয়াজ মদিনা পর্যন্ত অবশ্যই পৌঁছবে। এই কারণে বয়কট আপনাকে করতে হবে, বিচার করার দরকার নেই। আর বাস্তবতা এটাই, মধ্যপ্রাচ্যে অনেক দেশ বয়কট করেছে। আমরা ফ্রান্সের পণ্য তালিকা দেখেছি। ফ্রান্সের পণ্য তালিকা দেখার পরে আমাদের যেটা মনে হয়েছে সেটা হলো এই পণ্যগুলির নাম আমরা খুব একটা শুনি নাই। এই পণ্যগুলো বাংলাদেশের মানুষজন খুব একটা ব্যবহার করে বলতে আমাদের মনে হয় না। ওই গ্যাস কি, টোটাল গ্যাস, আরো দু চারটা জিনিস আছে, ওগুলি হয়তো। আর সাধারণগুলি যে কাজগুলি ঔষধ আছে দু একটা, আর গ্যাস, ওগুলো ছাড়া বাকি পণ্যগুলো বাংলাদেশে খুব বেশি ব্যবহার হয় না। তো যেই দেশগুলিতে ব্যবহার হয়, কুয়েত, কাতার, ওমান, তুরস্ক, আরব আমিরাত, এবং অনেকেই করেছে। যারা করেছে তারা ব্যবহারও করত, তারা রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক ছিন্ন করেছে ফ্রান্সের সাথে, এবং ফ্রান্স বেকায়দায়ও করেছে। যেই কারণে ফ্রান্সের বাণিজ্য মন্ত্রণালয় থেকে দাবিও যারা আপনারা এই বয়কট উঠিয়ে নিন। তো আমরা যে কথা বলছি, সেই বয়কট যেটা, সেই বয়কটটা আমরা করি আমাদের জন্য বলবো। ফ্রান্সের এই পণ্য আমরা কেমন ব্যবহার করতাম, আমরা না করলে কি আর ক্ষতি, এই বিচারের দরকার নাই। বয়কট করতে হবে, এটা নিজস্ব দায়িত্ব, এটা একটা কাজ। আর বর্তমান যেহেতু এই বর্তমান বহির্বিশ্বর যে কূটনৈতিক সম্পর্ক, এই সম্পর্কের কারণে রাষ্ট্রীয়ভাবে বর্জন, এটা এই কথাটার একটা বিশাল মূল্য আছে। এই জন্য আমাদের আরেকটা দায়িত্ব হলো, আমাদের যে নীতি নির্ধারক, আমাদের সরকার, তাদের কাছে আমাদের এই দাবি পৌঁছানো। সেই দাবিটা স্মারকলিপি দিয়ে হোক অথবা রাজপথে আন্দোলনের মাধ্যমে পৌঁছানো হোক, আর যাদের রাষ্ট্রীয় পর্যায়ের সাথে সম্পর্ক ভালো, তারা নিজস্ব উদ্যোগে তাদের সাথে আলোচনা করেই হোক, যে যেইভাবে করতে পারেন সেইভাবে রাষ্ট্রের কাছে এই দাবিটা পৌঁছানো যে আপনারা রাষ্ট্রীয়ভাবে এই ফ্রান্সকে বয়কট করুন। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সকে বয়কট করার বাংলাদেশের কিছু সীমাবদ্ধতা আছে। বাংলাদেশের কিছু মানুষ ফ্রান্সে কাজ করে, একটা ভয় আছে এই লোকগুলিকে ফেরত পাঠানো হলে কি করা হবে। তো আমরা আশা করি এই ফ্রান্সে যেই গুটি কয়েক মানুষ বসবাস করে, এরা দেশে ফেরত আসলে ধর্মপ্রাণ মুসলমানরা যারা উদ্যোক্তা পর্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এই ফ্রান্স ফেরত লোকদেরকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে দিতে পারবেন। এই বিশ্বাস দিয়েই আমরা রাষ্ট্রের কাছে এই দাবি জানাবো, আমাদের সবাই নিজেদের জায়গা থেকে, যে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সকে বয়কটের ডাক দেওয়া হোক। রাষ্ট্রীয়ভাবে ডাক দেওয়ার একটাই সমস্যা, ফ্রান্সের সাথে আমাদের রাজনৈতিক তেমন কোনো সম্পর্ক নাই যে ফ্রান্সকে বয়কট করলে আমাদের কোনো রাজনৈতিক শক্তি উত্থান পতন ঘটে যাবে। একটা সমস্যা, সেটা হলো ফ্রান্সে থাকা লোকজনের কি হবে। তো সেই লোকজনের দায়িত্ব নেওয়ার মতো মানুষকে ব্যবস্থা করা, যারা কর্মসংস্থান দেওয়ার মতো উদ্যোক্তা পর্যায়ে আছেন তাদের কাছেও বলা যে এই সমস্যা যদি আসে আপনারা একটা বিষয় নিশ্চিত করার পরে ফ্রান্সের জন্য, ফ্রান্সের সাথে রাষ্ট্রীয়ভাবে বয়কটের ঘোষণা দেওয়া, এই দাবিটা আমরা সরকারের কাছে পৌঁছাবো। এটা হলো সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছানোর ক্ষমতা যাদের আছে তাদের। আরেকটা হলো, সরকারের কাছে এই আওয়াজ পৌঁছানোর আগে আমাদের ব্যক্তিদের আরো কিছু দায়িত্ব আছে যেগুলি আমরা করতে পারবো। সেটা হলো, কোম্পানি যেগুলি আছে, সরকার সরাসরি ফ্রান্সের সাথে লেনদেন কমই করে। সাধারণ লেনদেনটা হয় বিভিন্ন কোম্পানি ফ্রান্সের বিভিন্ন কোম্পানির সাথে লেনদেন করে। আমরা একটা কাজ এটা করতে পারি, সেটা হলো ফ্রান্সের পণ্য যারা আমদানি রপ্তানি করে তাদের সাথে ওই কোম্পানির কোনো জিনিস কিনবো না আমরা। এটা করলে সেই কোম্পানি তখন মুখ থুবড়ে পড়বে। কোম্পানি যদি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে, বাংলাদেশের সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করাটা এটা অটোমেটিক হয়ে যাবে। বাংলাদেশের একদম সরকার সম্পর্ক খুব কমই করে, সাধারণত বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই সম্পর্কগুলি তৈরি হয়। এই কারণে ফ্রান্সের পণ্য আগে সেই দোকান থেকে জিনিস না কিনা, ফ্রান্সের সাথে সম্পর্ক করে ওই কোম্পানির সাথে সম্পর্ক না রাখা, ফ্রান্সের কোম্পানি কিনে এই কোম্পানি থেকে কোনো জিনিস না কিনা, ব্যক্তিগতভাবে ফ্রান্সকে বা ফ্রান্সের পণ্য যেগুলো আছে সেই পণ্যগুলোকে না কিনা। এগুলি তো না কেনার কথা। নবীর মহব্বতে আমরা মিডিয়ায় দেখেছি বড় বড় শপিং মল, যারা আমাদের বাংলাদেশের মানুষ যারা, তারা তো ফ্রান্সের যেই পণ্য, এগুলি ওই কয়েকটা পণ্য মাত্র, আমরা চিনিও না ভালো করে, কিছু পণ্য ওগুলি শুধু রাখতো। বাংলাদেশে ফ্রান্সের পণ্য সেভাবে বিক্রি হয়ও না। কিন্তু যেই বড় বড় পণ্য, যেই শপিং মলগুলো মধ্যপ্রাচ্যে,
তারা ফ্রান্সের সাথে বড় লেনদেন রয়েছে, যোগাযোগ রয়েছে, ফ্রান্সের পণ্য দিয়ে তাদের ঘর ভর্তি। এই ঘটনার পরে নিজেদের কি লস হবে, যেগুলির টাকা পর্যন্ত ফ্রান্সকে দিয়ে দিয়েছে এরা, শুধু কাস্টমারের কাছ থেকে বিক্রি করে টাকা উসুল করা বাকি। এই পর্যায়েও তারা এই পণ্যগুলি দোকান থেকে বের করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বহিঃপ্রকাশ ঘটানোর জন্য সেই পণ্যগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। তো এই ডাস্টবিনে যে দোকানের মালিকরা এটা করছে, এরা পুরা লস, কারণ এরা তো এই পণ্যের টাকা দিয়ে দিয়েছে কোম্পানিকে, তারপরেও ফ্রান্সের পণ্য মানুষের হাতে এরা যেতে দিবে না। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই মহব্বতটুকু প্রকাশ করতে গিয়ে এই কাজ করেছে। আর আমরা যারা এখনো গাড়ির টাকা খরচ করি নাই, আমাদের জন্য তো একদম সহজ যে আমরা ফ্রান্সের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো কিনবো না। ফ্রান্সের পণ্য যারা কিনে সেই তাদের দোকান থেকে পণ্য কিনবো না। ফ্রান্সের কোম্পানির সাথে যাদের রিয়াজু আছে, যোগাযোগ সাথে সাথে এই কোম্পানিগুলোর সাথে আমরা তাদের কাছ থেকে কোনো পণ্য আমরা দোকানদাররা আনবো না। এই সহজ কয়েকটা বিষয়। আর আরেকটা দায়িত্ব যেটা আমরা শুরুতে বললাম, রাষ্ট্রীয়ভাবে আওয়াজ পৌঁছানো, সরকারের কাছে সেই দাবি পেশ করা। এই দাবি পেশ করার জন্য বিভিন্ন মাধ্যম আমাদের সামনে আছে। আমাদের যাদের উচ্চ পর্যায়ে আমাদের যোগাযোগ আছে তারা বলবো যে আপনারা এই কাজটা করেন। আমরা একদম যারা সাধারণ মানুষ তাদের জন্য বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কাছে আওয়াজ পৌঁছানোর জন্য মাঠে ময়দানে মিছিল সমাবেশ ইত্যাদি হচ্ছে। গতকালকেও হয়ে গেছে, জাতীয়ভাবে আজকে হচ্ছে। আজকে সারা দেশে আজকে জেলা ভিত্তিক থানা ভিত্তিক কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম। তো এটা সব জেলায় আশা করি বাস্তবায়ন হবে, কিন্তু সব থানা এটা হবে কিনা আমরা বলতে পারি না। যদি যেই জায়গায় হয় বা আজকে না হোক, হয়তো দিন তারিখ পাল্টে সুবিধা মতো অনেক থানাওয়ালারা করে, যেমন আমাদের ভৈরবে গতকালকে করা হয়েছে এবং কুলিয়ারচরে আগামী রবিবারে করা হবে। এমন বিভিন্ন দিন তারিখের মধ্যে হেরফের হতে পারে। যেখানে যারা করছে আপনারা সেই আন্দোলনগুলিতে শরিক হবে। সেই আন্দোলনে শরিক হয়ে বাংলাদেশের মানুষজন এটাই চায় যে বাংলাদেশের কোনো সম্পর্ক ফ্রান্সের সাথে না থাকুক। বাংলাদেশে ফ্রান্সের দূতাবাসের এই তলব করে এই দাবি করা হোক যে আপনারা এই কাজ করেছেন, এটার জবাবদিহিতা করুন, আপনারা এটার জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই দাবিগুলি বাংলাদেশের মুসলমান বাংলাদেশের সরকারের কাছে চায় যে বাংলাদেশের সরকার যেন ফ্রান্সের কাছে এই আওয়াজগুলি পৌঁছায়। এছাড়া ওআইসির মাধ্যমে ইসলামী যে রাষ্ট্রগুলো আছে তাদের যে সংস্থা ওআইসি, তারা উদ্যোগ নিচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে একাট্টা হওয়ার। ফ্রান্সের বিরুদ্ধে একাট্টা হওয়ার যে আওয়াজ, সেখানে তুরস্ক, পাকিস্তান সহ আরো অনেকগুলি দেশ সম্মত হয়েছে যে ফ্রান্সের বিরুদ্ধে তারা সম্মিলিত বয়কটের ডাক দিবে। আমরা আশা করি বাংলাদেশও সেই সংস্থার অন্তর্ভুক্ত। বাংলাদেশ এখানে পিছু হটবে না। বাংলাদেশের সরকারের কাছে আমরা এই দাবিও জানাবো, ওআইসির সাথে একাত্তা হয়ে ওআইসির সাথে সহমত পোষণ করে ফ্রান্সের বিরুদ্ধে যে বয়কট, সেই বয়কটের ডাকে বাংলাদেশও সাড়া দিবে। এবং এই সাড়া দেওয়ার কাজটুকু বাংলাদেশ সরকারকে করানোর দায়িত্ব বাংলাদেশের জনগণের। আমরা যারা আছি আমরা সরকারের কাছে এই দাবিগুলো পেশ করব। সেই দাবি পেশ করার জন্য যখনই যে ধরনের উপলক্ষ তৈরি হয়, সেই উপলক্ষগুলোতে আমরা সর্বস্ব দিয়ে আমরা সর্বাত্মক সহায়তা এবং আমরা সেখানে অংশগ্রহণের মাধ্যমে সেখানে সাফল্যমণ্ডিত করব। এই আশাবাদ আমরা আপনাদের সবার কাছে ব্যক্ত করে এই রবিউল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু, এই জন্ম এবং মৃত্যুর যে সন্ধিক্ষণ, এই সময়টাতে নবীর মহব্বতের বহিঃপ্রকাশের জন্য এই দাবিটুকু আমরা আপনাদের সামনে পেশ করছি। আপনারা আশা করি সেই দাবিতে এবং এর সাথে সাড়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দুশমনদের বিরুদ্ধে আমাদেরকে সর্বোচ্চ আন্দোলন গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কাছে একটা দাওয়াতনামা এসেছে, এখানে লিফলেট এসেছে ফ্রান্সের যে পণ্য, সেই ফ্রান্সের পণ্যের লিফলেট গতকালকে মিছিল থেকেও বিলি করা হয়েছে। যারা মিছিলে গিয়েছিলেন আপনারা পেয়েছেন। যাদের হাতে আছে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো নিজেরা এগুলি ফটোকপি করে জনসচেতনার জন্য মানুষের হাতে তৈরি করে দিতে পারেন। আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এই প্রতিদান দান করবেন। এখানে কয়েকটা আছে মসজিদে, আপনারা নিলে এখান থেকে নিয়ে ফটোকপি করে মানুষের সামনে প্রচার করতে পারেন। আর দাওয়াতনামা যেটা এসেছে সেটা হলো গত কয়েকদিন আগে মতিউর রহমান সাহেব, আমাদের ভৈরবের প্রসিদ্ধ আলেম, উনি ইন্তেকাল করেছিলেন। ওনার স্মরণে আগামীকালকে ভৈরব কমলপুর মাদ্রাসায় বিকাল 3টা থেকে সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে আপনাদেরকে দাওয়াত করা হয়েছে। বেশ দেশের বরেণ্য ওলামায়ে কেরাম সেখানে আসবেন। আমাদের জামিয়া রহমানিয়ার নাজেম শিক্ষা সচিব
মুফতি আশরাফুজ্জামান, আপনাদের সকলের পরিচিত মুখ আল্লামা মামুনুল হক, জুনাইদ আল হাবিব, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাজিদুর রহমান সহ অনেকে এখানে আসবেন। আপনারা সবাই সেখানে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন।